নমস্কার, ঝরাপাতা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ঝরাপাতার আজকের নিবেদনে শুনবেন বৈশালী দাশগুপ্ত নন্দীর গল্প মারিচমারির জঙ্গলে। বৈশালী দাশগুপ্ত নন্দীর জন্ম সোদপুরে। পেশায় শিক্ষিকা, নেশায় লেখিকা। তার বেশ কয়েকটি গ্রন্থ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশক সংস্থা থেকে, যার মধ্যে শাপদ, এখানে অন্ধকার, নরকের দ্বার খোলা, জেগে আছে শয়তান বিশেষ উল্লেখযোগ্য। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি নরকের দ্বার খোলা এই বইটি থেকে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি বিজয়। শুরু হচ্ছে মারিচমারির জঙ্গলে। মারিচমারির জঙ্গলের মাথায় তখন রূপোর থালার মতো চাঁদ উঠেছে। যতদূর চোখ যায় এই উঁচু টিলাটার নিচের পৃথিবী ঝিমঝিমে অন্ধকারে ডুবে আছে। শুধু আকাশের দিকে তাকালে দেখতে পাচ্ছি আলোর বন্যা। জঙ্গলের গাছগুলোর ওপরের দিকটা আলোকিত হয়ে আছে ঠিকই, কিন্তু গাছের ঘনত্বের জন্যই হয়তো সেই আলো মাটিতে এসে পৌঁছয়নি। আমাদের রিসর্টটার সামনের লনটা দিয়ে হেঁটে খানিকটা গেলেই খাড়া খাদ নেমে গেছে টিলার গা বেয়ে। যদিও পাহাড়ের মতো নয়, তবু উচ্চতা খুব কমও নয়। আজ সকালে আমরা দুই বন্ধুতে এখানে এসে পৌঁছেছি। এরকম দুম করে সপ্তাহের মাঝখানে অফিস কামাই করে চলে আসার কারণ আজকের রাত উপভোগ করা। আজ ফাল্গুনী পূর্ণিমা। আজকের রাতে নাকি মারিচমারি সবচেয়ে মোহময় হয়ে ওঠে। সপ্তাহের মধ্যে এসে পড়ায় এখানে পর্যটকও খুব বেশি নেই। আমাদের রিসর্টে শুধু আমি, আমার বন্ধু সুমিত আর আমাদের পাশের ঘরে হেমেনবাবু। এই খোট্টার দেশে একজন ছাপোষা ভেতো বাঙালির দেখা পেয়ে আমরা বেশ অবাকই হলাম। সত্যি বলতে বাঙালিরা এখনও সেভাবে মারিচমারির খবর জানে না। আমরা জেনেছি আমাদের অফিসের দারোয়ান শিবশরণের মুখ থেকে। শিবশরণ আশেপাশের কোনো এক গ্রামের বাসিন্দা। এখানকার নানা গালগল্প শোনায় প্রায়। সেসব ছেঁকে নিয়ে সার পদার্থ যেটুকু পেয়েছি তাতে এখানে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে উঠেছিলাম। হেমেনবাবু শুনলাম কলকাতার সরকারি অফিসের কেরানি। একা মানুষ, বিয়ে থা করেননি, প্রায় এভাবে বেরিয়ে পড়েন একা একা। আজ দুপুরে খেতে গিয়ে ওর সঙ্গে আলাপ হলো। আমরা ঠিকই করেছিলাম আজ রাতে ডিনারের পর মারিচমারির জঙ্গলের আশপাশটা ঘুরে দেখব। পূর্ণিমা রাতে সাদা জ্যোৎস্নায় কি অপরূপ রূপ নেবে মারিচমারি, তা ভেবেই আমাদের শিহরণ জাগছিল। খেতে বসে আমাদের এই আলোচনা শুনে প্রায় যেচেই আলাপ করলেন হেমেনবাবু। উদ্দেশ্য রাতের অভিযানে আমাদের সঙ্গ নেওয়া। এর আগেও প্রায় 12-5 পূর্ণিমায় মারিচমারি এসেছেন হেমেনবাবু, কিন্তু একা হওয়ায় কোনো বাড়ি সাহস করে উঠতে পারেননি জঙ্গলে ঢোকার। জ্যোৎস্না রাত্রিতে রিসর্টের আশেপাশে ঘোরাফেরা করেই ফিরে আসতে বাধ্য হয়েছেন। তাই এবার আমার আর সুমিতের কথোপকথন শুনতে পেয়েই ঝাঁপিয়ে পড়েছেন সঙ্গী জোটার আশায়। আর আমরা তো এক পা বাড়িয়েই ছিলাম। তখনই ঠিক করে ফেললাম রাত ঠিক 10টার মধ্যে ডিনার করে আমরা বেরিয়ে পড়ব মারিচমারি পূর্ণিমা উপভোগ করতে। আমাদের ফুর্তির মধ্যে বাধা হয়ে দাঁড়ালেন রিসর্টের ম্যানেজার রাম খেলন। রিসর্টের বারান্দা থেকে জঙ্গলের মাথায় গোল চাঁদ যেই মাত্র আমাদের হাতছানি দিয়ে ডাকতে শুরু করলো, যে যার ঘরের দরজায় তালা দিয়ে আমরা 3 অভিযাত্রী বাঙালি সন্তান গুটি গুটি হাঁটা শুরু করলাম বাইরে বেরোনোর গেটের দিকে। রাত 9টার মধ্যেই ডিনার সেরে রেডি হয়ে বসেছিলাম। হেমেনবাবু একটু দেরি করলেন বেরোতে। তাড়াতাড়ি বেরোতে যাব বাধা দিলেন ম্যানেজার। কাল যা রহে হো সব। হ্যাঁ, আমি একটু বিরক্ত হলেও ওকে পুরো ব্যাপারটা জানালাম। শুনে ওর মুখে যে ভয় মেশানো বিস্ময়ের ভাব ফুটে উঠল, সেটা আমাদের বেশ অবাক করল।
এবার ওর কথা থেকে যা আবিষ্কার করলাম সেটা অনেকবার শুনেছি শিবশরণের মুখে। মারিচমারির জঙ্গলে একটা সময়ে বেশ ভয়ের কারণ ছিল স্থানীয় মানুষের কাছে। এই জঙ্গলে বাস ছিল এক কুখ্যাত ডাকাতের, শিবা ডাকাত। সে তার দলবল নিয়ে ওত পেতে থাকত। জঙ্গলের আশপাশ দিয়ে কাউকে যেতে দেখলেই ঝাঁপিয়ে পড়ে শুধু লুটই করতো না, তার মুন্ডু কেটে নিয়ে যেত। শোনা যায় জঙ্গলের কোনো এক গভীরে সেই ডাকাতের প্রতিষ্ঠিত এক মন্দির আছে। সেখানে রয়েছে মা মারিচমারির পাথরের মূর্তি, যার নামেই জঙ্গলের নাম। শিবা ডাকাত নিজের হাতে পাথর কুঁদে তৈরি করেছিল দেবী মূর্তি। স্থানীয় লোকেরা বলে শিবা ডাকাত দেবীকে সত্যিকারের মুন্ডমালা পরাতো। মাসে 12টার বেশি মানুষ সে খুন করতো না, কারণ দেবীর মুন্ডমালা তৈরি করতে 12টা মাথা লাগতো। প্রতি পূর্ণিমায় দেবীর মালা পাল্টে দিত সে। শোনা যায় এই দেবীর বাহন হলো নেকড়ে। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় নাকি জেগে উঠত সে। তার জন্য মানুষের টাটকা রক্ত এনে দিত শিবা। সেই রক্তে স্নান করাতো দেবীর বাহনকে। স্নান করে রক্তপান করে 1 বছরের জন্য আবার পাথরে পরিণত হতো নেকড়ে। ফাল্গুনী পূর্ণিমার চাঁদ যখন মাঝ আকাশের দিকে যায়, দেবীর মন্দিরের চূড়ায় সরাসরি সেই জ্যোৎস্না পড়ে। তখনই জেগে ওঠে সেই নেকড়ে। এসব কাজ শিবা একা করতেই পছন্দ করত। তার দলের লোকেদের উপস্থিতিও সে মেনে নিত না এই সময়। শিবার ভয়ে তখন লোকে এ পথ দিয়ে যাতায়াতই ছেড়ে দিয়েছিল। ফলে দেবী ও তার বাহনের সেবা শিবার কাছে চিন্তার কারণ হয়ে উঠেছিল। লোকে বলে একবার ফাল্গুনী পূর্ণিমায় মানুষ জোগাড় করতে পারেনি শিবা। নেকড়ে নাকি তাকেই হত্যা করে নিজের রক্ত তৃষ্ণা মিটিয়েছিল। আজও কখনো কখনো কোনো পথভোলা পথিক মারিচমারির জঙ্গলে ফাল্গুনী পূর্ণিমায় একা হারিয়ে গেলে তার আর ঘরে ফেরা হয় না। নেকড়ের হাতে মৃত্যু হয় তার। অথচ সারা বছর এই জঙ্গলে নেকড়ে কেন? শেয়ালও সেভাবে দেখা যায় না। এসব শুনতে শিহরণ জাগে ঠিকই, কিন্তু যতই রোমাঞ্চকর হোক না কেন বিশ্বাসযোগ্য নয়। আমি ম্যানেজারের কথা শুনে তাকে বোঝানোর চেষ্টা করছি, হেমেনবাবুও আমার পাশে দাঁড়ানো। হঠাৎ সুমিতের হেরে গলার গান ভেসে আসতেই হাঁ করে দেখলাম ম্যানেজারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ও কখন যেন হেঁটে চলেছে সামনের দিকে। আর দূর থেকে শোনা যাচ্ছে, এই ফাল্গুনী পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। কেন যেন বেদম হাসি পেয়ে গেল। মুখটা আড়াল করে শুধু বললাম, আমরা বেশি দূর যাব না, এই একটু কাছেই। এরপর ম্যানেজার আর বাধা দেওয়ার চেষ্টা করেননি। শুধু আমার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বয়স্ক লোকটি বললেন, আপনার খেয়াল রাখ না বেটা, আপনার খেয়াল রাখ না, বলে নিজের গলা থেকে একটা লাল কারে বাঁধা তাবিজ খুলে পরিয়ে দিলেন আমার গলায়। অজানা অচেনা মানুষটার জন্য এক ধরনের মায়া হলো মনে। গল্পগুলো ভুলভাল সন্দেহ নেই, কিন্তু জঙ্গলের রাস্তায় ঢোকার মুহূর্ত পর্যন্ত আমাদের 3 জনেরই বাক্যি হরে গিয়েছিল। পরিবেশের অবদান নিঃসন্দেহে। গা ছমছমে নিঃশব্দ পথ, চাঁদের আলোর বন্যা ভেসে যাচ্ছে। কতক্ষণ হাঁটছে জানি না। এ রাস্তায় ঢোকার আগে অবধি সুমিতের হেরে গলার গান শুনছিলাম, কিন্তু মিনিট 15 হলো ওর মুখে কথাটি নেই। কোথাও কোনো শব্দ নেই, এমনকি ঝিঝি পোকারাও বোধহয় ডাকতে ভুলে গেছে। এত শুনশান নীরবতায় আমরা শহরের মানুষ অভ্যস্ত নই। শব্দ বলতে মাঝে মাঝে হেমেনবাবুর নাক টানার শব্দ। ভদ্রলোক ক্রনিক অ্যালার্জির পেশেন্ট। কথা নেই বার্তা নেই, নাক টানা শুরু হয়ে যায়। খানিকক্ষণ হাঁটার পর হেমেনবাবু বলে উঠলেন, একটা গন্ধ পাচ্ছেন মশাই, একটা পচা গন্ধ। আমি আর সুমিত দাঁড়িয়ে বারবার নাক টেনে শুকতে লাগলাম, কিন্তু কোথায় কি? তেমন কোনো গন্ধ তো পেলাম না। হেমেনবাবু ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গেছেন। আমি আর সুমিত যে দাঁড়িয়ে পড়েছি তাতে যেন তার কিছু যায় আসে না। আমি সুমিতকে টেনে টেনে কিছুটা এগিয়ে এলাম।
একটা ফোঁস ফোঁস শব্দে টের পেলাম হেমেনবাবু নাক টেনে টেনে হয় সর্দি পরিষ্কার করার চেষ্টা করছেন, নয়তো নয়তো কোনো গন্ধ শুকছেন। কি করছেন বলুন তো? আমি একটু কড়া গলায় প্রশ্নটা করলাম। উনি চমকে উঠে আমার দিকে চাইলেন, তারপর করুণ স্বরে বললেন, মাইরি বলছি, এইখানেই ধারে কাছে কোথাও মন্দিরটা আছে। আমি মানুষ পচা গন্ধ পাচ্ছি। দেবীর মুন্ডমালা বদলানোর সময় হয়ে গেছে। ওর বাহুতে চেপে বসা আমার আঙুলগুলো আলগা হয়ে গেল। কী সব বলছেন উনি? বুঝতে পারছি গল্পটা ওর মনে সাংঘাতিক প্রভাব ফেলেছে, কিন্তু ভাবতে ভাবতে এগিয়ে চলেছি এটা আচমকা একটা বীভৎস পচা গন্ধে দম বন্ধ হয়ে গেল। পরিষ্কার বোঝা যাচ্ছে আশেপাশে কোনো বড় সড়ো জন্তু মরে পচেছে। বড় সড়ো কথাটা মাথায় আসতেই কেমন গুটিয়ে গেলাম। তাহলে কি হেমেনবাবুর কথাই ঠিক? মানুষ পচা গন্ধ এটা। মুহূর্তের মধ্যে মন থেকে সরিয়ে ফেললাম চিন্তাটা। হেমেনবাবুর কথা শুনে আমিও দুর্বল হয়ে পড়েছি নাকি? নিশ্চয়ই জঙ্গলের ভেতরে কোনো গরু মোষ পড়েছে বা মরেছে, এতে আর আশ্চর্য কি? কিন্তু অন্তত মিনিট সাতেক আগেই হেমেনবাবু বলেছেন উনি গন্ধ পাচ্ছেন, অথচ তখন কোনো গন্ধ ছিলই না। আমি বা সুমিত গন্ধ পাইনি। কি জানি, কোনো কোনো মানুষের ইন্দ্রিয় একটু বেশি স্পর্শকাতর হয়। এসব ভেবে মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছি, হঠাৎ একটা শব্দে তাকিয়ে দেখি সুমিত প্রচণ্ড জোরে দৌড়ে বাঁ পাশের গাছপালাগুলো পেরিয়ে আরও ভেতর দিকে ঢুকে গেল। আমি চিৎকার করে ডাকলাম, সুমিত, কোথায় যাচ্ছিস? আরে আরে কি হলো কি? কোনো উত্তর এলো না। নিস্তব্ধ জঙ্গলের গাছেদের গায়ে ধাক্কা খেয়ে আমার কথাগুলো প্রতিধ্বনিত হয়ে আমার কাছেই ফিরে এলো। আমি হতবাক হয়ে সামনের দিকে চাইলাম হেমেনবাবুর খোঁজে। আরে হেমেনবাবুই বা গেলেন কোথায়? জঙ্গলের জ্যোৎস্নায় ধোয়া গাছের পাতার আলো ছায়ার মধ্যিখানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। এই প্রথম মনে হলো ম্যানেজারের কথা না শুনে আসা ঠিক হয়নি। তার উপরে হেমেনবাবুর পিছন পিছন কথায় কথায় এত ভেতরে ঢুকে পড়েছি যে ওকে ছাড়া বেরোতে পারবো কিনা বুঝতে পারছি না। নিঝুম জঙ্গলে একটা পাতা নড়ার শব্দও নেই, শুধু নিজের হৃৎপিণ্ডের ধুকপুকটুকু কানে আসছে যেন। কাপা গলায় ডাকলাম, সুমিত, হেমেনবাবু, কোথায় আপনারা? আমাকে ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই কোনো। শুকনো গলায় একটু হাসার চেষ্টা করলাম, কিন্তু হাসিটা ঠিকমতো ফুটল না। ওপাশ থেকে কোনো প্রত্যুত্তর এলো না। বারবার মনে হচ্ছিল এই বুঝি সুমিত হাসতে হাসতে বেরিয়ে এলো ঝোপের আড়াল থেকে, কিন্তু না। এইভাবে আরও বেশ কিছুক্ষণ কাটল। এবার এখান থেকে ফেরার উদ্যোগ নিতে হয়। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12:05 বন্ধ হয়ে গেছে। সেকেন্ডের কাঁটাটা স্থির হয়ে আছে। এতক্ষণ ঘড়ির দিকে তাকাইনি, তাই কখন কটা বাজতে পারে সে সম্পর্কে কোনো ধারণা পাচ্ছি না। যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে রিসর্টে খবর দিতে হবে। হেমেনবাবু আর সুমিতকে খোঁজার জন্য লোকজন নিয়ে আসা দরকার। কিন্তু কিন্তু রাস্তা খুঁজতে গিয়ে যদি পথ হারিয়ে ফেলি? যদিও শুনেছি এই জঙ্গলে তেমন হিংস্র জন্তুর ভয় নেই, তবু রাত বিরেতে একা জঙ্গলে হারিয়ে যাওয়াটা খুব আনন্দের অনুভূতি বয়ে আনবে না। কোনো রকমে মনে সাহস সঞ্চয় করে পিছনে ঘুরলাম, আর প্রায় সঙ্গে সঙ্গেই আঁতকে উঠে পিছিয়ে এলাম। কখন যেন সুমিত নিঃশব্দে এসে আমার পিছনে দাঁড়িয়ে আছে। বন জ্যোৎস্নার আলোয় ওর চোখে ঝিলিক দেওয়া কৌতুকটাও চোখে পড়ছে, কিন্তু ওর চেহারায় কিছু একটা পরিবর্তন ঘটেছে, সেটা ধরেও ধরতে পারছি না, আর তার সময়ও নেই। আমি দাঁতে দাঁত পিষে বলে উঠলাম, পেয়েছিস কি? আর কি হচ্ছে? রাত বিরেতে জঙ্গলে মজা করছিস? এক্ষুনি ফিরবো, চল। বলেই ওর হাত ধরে মারলাম এক টান। টান মেরেই আবার হাঁ করে তাকালাম। আমার টানে রোগা পেটকা সুমিত এক চুলও নড়েনি, বলা ভালো ওর হাতটাও নড়েনি। পাথরের প্রাচীরের মতো স্থির অচঞ্চল দাঁড়িয়ে হাসছে,
কিন্তু কেমন যেন কেঁপে উঠল শরীরটা। হঠাৎ যেন আমার চোখে ধরা পড়ে গেল ওর পরিবর্তন। সুমিতের শরীরটা আর রোগা নেই, পেশিবহুল বিশাল চেহারা ওর জামা কাপড়ের ভেতর থেকে ফুটে বেরোচ্ছে। আমার চোখের সামনে আরও কিছু পরিবর্তন হতে লাগলো ওর শরীরে। হাতের উন্মুক্ত অংশে দেখা দিল গাঢ় বাদামি লোম। মুখের হাসিটা এখন বিলুপ্ত, চোখ দুটো যেন ধক ধক করে জ্বলছে। আমার চোখের সামনে ওর দেহটা বেঁকে যাচ্ছে ধনুকের মতো, মাথাটা ক্রমশ ঝুঁকে পড়ছে মাটির দিকে, কিন্তু জলজলে চোখের দৃষ্টি মুহূর্তের জন্য সরেনি আমার চোখ থেকে। আমার গায়ের রোম খাড়া হয়ে উঠল। ওয়্যারউলফ! প্রচুর বিদেশি ফিল্ম দেখার সুবাদে সুমিতের পরিবর্তনটা চিনতে আমার দেরি হয়নি। কিন্তু সুমিত, গত 8 মাস ধরে আমাদের অফিসে কাজ করছে সুমিত। তার মধ্যেই গোটা 3 জায়গায় ওর সঙ্গে বেড়াতে গেছি আমি, কিন্তু এরকম অদ্ভুত দৃশ্যের সাক্ষী হইনি কখনো। নড়বার ক্ষমতাও হারিয়ে ফেলেছি, নিজের চোখের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। ফিল্মে দেখা একরকম, আর 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 বাস্তবে চোখের সামনে এ দৃশ্য যে কতটা অস্বস্তি তৈরি করে তা না দেখলে বোঝানো সম্ভব নয়। ছুচলো মুখটা আকাশের দিকে তুলে রূপোর থালার মতো চাঁদটাকে একবার দেখে নিল। সুমিত! সুমিত! একে কি আর সুমিত বলা যায়? এখন সম্পূর্ণ একটা পূর্ণবয়স্ক নেকড়েতে পরিণত সে। চাঁদ দেখেই মুখ উঁচু করে রক্ত জল করা একটা হুঙ্কার ছাড়ল প্রাণীটা। হুঙ্কারের শব্দে হঠাৎ সম্বিত ফিরে এলো আমার। পালাতে হবে, এটা মাথায় আসতেই দিক বিদিক শূন্যের মতো ছুট দিলাম। ছুটতে ছুটতে কোথায় চলেছি জানি না। নেকড়ের হাতে প্রাণ খোয়ানোর কোনো ইচ্ছে নেই আপাতত, তাই অন্তত রাতটুকু গা ঢাকা দিয়েই থাকতে হবে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর থামলাম। আর দম নেই। আর এক পাও দৌড়লে আমার হৃৎপিণ্ড ফেটে যাবে। ধপ করে বসে পড়লাম মাটির ওপর। বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে ক্রুদ্ধ নেকড়ের চিৎকার। চিৎকার শুনে মনে হচ্ছে নেকড়েটা আমার ধারে কাছে অন্তত নেই। এখন যদি আমার সামনে এসেও দাঁড়ায় ওটা, আমার পালাবার শক্তি নেই। মনে প্রাণে মা কালীকে স্মরণ করছি। বিপদে না পড়লে ভগবানের শরণাপন্ন হই না আমি। তাই আমার প্রার্থনায় আদৌ কোনো জোর আছে কি না জানি না, তবে কয়েক মিনিটের মধ্যে আমার পেছনের ঝোপের আড়াল থেকে একটা চেনা শব্দ পেয়ে প্রাণে জল এলো। হেমেনবাবু! ওকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু ওর নাক টানা শব্দ কানে আসছে। আমি পাগলের মতো ডেকে উঠলাম, হেমেনবাবু! হেমেনবাবু, আপনি কোথায়? আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান হেমেনবাবু! খসখসে গলায় উত্তর এলো, ভয় পাবেন না মশাই, ভয় পাওয়ার কিছু নেই, এদিকে আসুন। দেহটাকে কোনো ক্রমে টেনে নিয়ে ঝোপগুলোর পেছনে গিয়ে দেখি হেমেনবাবু ঝোপের মধ্যে হুমড়ি খেয়ে কী যেন করছেন। ওর পিঠের অংশটুকু শুধু উঁচু হয়ে রয়েছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর বলে উঠলাম, কি করছেন হেমেনবাবু? এখন এসবের সময় নেই। আপনি জানেন না আমরা কতখানি বিপদে পড়েছি। আমার কথা শেষ হওয়ার আগেই ঠোঁটে একটা আঙুল চেপে ধরা গলায় বলে উঠলেন হেমেনবাবু, চুপ, একদম কথা নয়। দেখছেন না মন্দিরের চূড়ায় চাঁদের আলো সরাসরি এসে পড়েছে। সময় হয়ে গেছে। এখানেই রেখেছিলাম ওটা, এক্ষুনি পেয়ে যাব। বলে ঝোপের মধ্যে আবার কি যেন খুঁজতে শুরু করলেন। হেমেনবাবুর কথার বিন্দু বিসর্গ উদ্ধার করতে না পারলেও অসহায়ের মতো ইতিউতি চোখ চালাতে শুরু করলাম। না জানি কোথায় নিঃশব্দে বিপদে সে থাবা গেড়ে বসে আছে। এদিক ওদিক তাকাতেই হেমেনবাবুর কথা কিছুটা স্পষ্ট হলো। আমার ঠিক ডান পাশে একটা মন্দিরের ভগ্নস্তূপ, প্রায় পুরোটাই ভাঙাচোরা। শুধু ত্রিকোণাকার চূড়ার মাথায় একটা বিরাট ত্রিশূল সোজা হয়ে উঠে গেছে আকাশের দিকে। এই মুহূর্তে চাঁদ ঠিক মন্দিরের উপরের আকাশে, এবং চাঁদ থেকে একটা অপার্থিব আলো রশ্মি নেমে এসেছে ত্রিশূলের মাথায়। কোন ধাতু ব্যবহৃত হয়েছিল ত্রিশূল বানাতে জানি না, কিন্তু চাঁদের আলোয় এত বছর বাদেও ওটা ঝকঝক করছে। মনে পড়ে গেল শিবশরণ আর ম্যানেজার রামখেলনের মুখে শোনা একই গল্প। এখন আর গল্প বলা যায় না, অন্তত নিজের চোখে দেখার পর।
প্রতি ফাল্গুনী পূর্ণিমায় চাঁদ যখন মাঝ আকাশে ওঠে তখনই জেগে ওঠে দেবী মারিচমারির বাহন নেকড়ে। আমি নিজে দেখেছি তাকে জাগতে আমার বন্ধুর মধ্যে। সুমিতের কথা মনে পড়াতে একটু দুর্বল হয়ে পড়েছিলাম। আবার হেমেনবাবুর কথা মনে পড়তেই ঘুরে তাকালাম যেদিকে উনি ছিলেন। আবার চমকে উঠলাম। হেমেনবাবুর মুখ, পাঞ্জাবি, 2 হাত, ধুতি সব ধুলো মাটিতে মাখামাখি, আর হাতে একটা বিশাল খাড়া। খাড়াটা দেখে আমি প্রায় টলে পড়ে যাচ্ছিলাম। বিশাল মাপের ভারী খাড়া উনি যে কি করে অমন অনায়াসে এক হাতে মাথার উপর তুলে দাঁড়িয়ে আছেন তা উনিই জানেন। অথচ ওকে দেখে মনেই হচ্ছে না যে কোনো কষ্ট হচ্ছে। হাসি মুখে এগিয়ে এলেন আমার দিকে। এটাই খুঁজছিলাম, আর কোনো ভয় নেই। আমি তখনও হাঁ করে চেয়ে আছি তার দিকে। আবার বললেন তিনি, কিচ্ছু বুঝতে পারছেন না তো, পারার কথাও না। চলুন হাঁটতে হাঁটতে বলি। বলেই হাঁটা শুরু করলেন। আমিও উপায় না দেখে ওর পিছু নিলাম। খাড়াটা দেখে আমার মনেও একটু আশ্বাস জেগেছে, কিছু না হোক অন্তত আক্রমণ করলে যুঝতে পারবো নেকড়েটার সঙ্গে। কিন্তু খাড়াটা যে ওখানে ঝোপের নিচে মাটিতে পুঁতে রাখা ছিল সেটা হেমেনবাবু জানলেন কি করে? হেমেনবাবু খাড়ার ভোঁতা দিকটা কাঁধের ওপর রেখে দুলকি চালে হাঁটা শুরু করেছেন। দেখে মনে হচ্ছে উনি হাতের তালুর মতো চেনেন এ জঙ্গলকে। আমিও ওকে অনুসরণ করলাম। জানেন মশাই, এই আপনার বন্ধু সুমিত বাবু লোক কিন্তু সুবিধার না। উনি এর আগেও এসেছেন এখানে। লোকটা বলে কি? সুমিত তো নিজেই শিবশরণের কথা শুনে এত উৎসাহ দেখালো যে এখানে আসতে একবারও তো মনে হলো না জায়গাটা ওর চেনা। হেমেনবাবু বলে চলেছেন, শিবা ডাকাত মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মারিচমারির মন্দিরে পুজো বন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের বাহনের মধ্যে যে রক্ত তৃষ্ণা সে জাগিয়ে দিয়ে গিয়েছিল তার উপশম হলো না। প্রতি ফাল্গুনী পূর্ণিমায় জেগে উঠত সেই নেকড়ে। কিন্তু এই জঙ্গলে সে মানুষ কোথায় পাবে? বছরের পর বছর এখানে মানুষের অভাবে উপোসী রইল সে। যত উপোস তত বেশি হিংস্র হয়ে উঠল মায়ের বাহন। বহুদিন গেল, আস্তে আস্তে মানুষের মধ্যেকার ভয় কমতে শুরু করলো। 1-2 করে আবার যাতায়াত করতে শুরু করলো এই জঙ্গল দিয়ে, কখনো কখনো না জেনেই ফাল্গুনী পূর্ণিমাতেও। বহুকাল পর আবার পেট ও মন ভরল নেকড়ের, কিন্তু 2-4 বার এমন হতেই আবার মানুষের মনে ভয় ঢুকে গেল। মুখে মুখে নানা রকম ভীতিপ্রদ কাহিনী প্রচার হলো। আবার ঢোকা বন্ধ হলো জঙ্গলে। ঠিক এই সময়েই যাতায়াত শুরু করলেন আপনার বন্ধু সুমিত বাবু। সব দেখে শুনে গেলেন। তারপর এক রাতে সাগরেদদের নিয়ে এসে ঢুকলেন এই জঙ্গলে। মায়ের মন্দির অপবিত্র করে প্রবেশ করলেন ভেতরে। মায়ের মূর্তি চুরিরই ইচ্ছে ছিল মূর্তি চোরদের, কিন্তু মূর্তির ওজন সম্পর্কে ধারণা ছিল না বোধ হয় ওদের। 4 জনের পক্ষে সম্ভব হলো না মাকে নিয়ে যাওয়া। কিছু না পেয়ে নিয়ে গেল মায়ের বাহনকে। এটা ছিল সুমিত বাবুর জীবনের সেরা ভুল। প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় ফিরে ফিরে আসতে হলো ওকে। সঙ্গে নিয়ে আসতেন কোনো না কোনো সঙ্গী। রাতের এক সময় জঙ্গলে ঘুরতে আসার নামে ঢুকে নিজের সঙ্গীকে খুন করে রক্তে স্নান করে নিজের নেশা পূরণ করত সে। গত 5 বছর ধরে এই চলছে। আজ ওর শিকার হতে চলেছিলেন আপনি। ম্যানেজার বাবুর দেওয়া মাদুলিটা আপনাকে এখনো পর্যন্ত রক্ষা করেছে। সেই জন্য একটু আগে আপনি যখন ওকে ছুঁয়েছিলেন কেঁপে উঠেছিল প্রাণীটা। আমার চোয়াল বিস্ময়ে ভয়ে ঝুলে পড়েছে। কিন্তু আপনি আপনি এত কিছু। কথা শেষ হলো না আমার। ঘুরে দাঁড়ালেন হেমেনবাবু। আরে এ কি দেখছি? আমার চোখ কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে নাকি? আমি কোনো দুঃস্বপ্ন দেখছি? কোনো এক ভোজবাজিতে হেমেনবাবুর ক্লিন শেভড মুখে এখন এলোমেলো দাড়ি গোঁফ, ঝাঁকড়া চুল ঢেকে ফেলেছে কপাল, কপালের ওপর একটা সাদা ফেট্টি বাঁধা। তাতে চুলগুলো একটু উঁচু হওয়াতে কপালের ঠিক মধ্যিখানে তেল সিঁদুরের টিকা স্পষ্ট দেখা যাচ্ছে। কোথায় ধুতি পাঞ্জাবি, কোথায় কি? তেল চকচকে খালি গায়ে খাটো কাপড় পরনে যে আমার সামনে খাড়া হাতে দাঁড়িয়ে আছে তাকে দেখেই মনের মধ্যে
একটাই নাম জাগলো, শিবা ডাকাত। আমার হাঁটু কাঁপতে শুরু করলো। আজ এই মায়াবী রাতে আর কি কি আছে কপালে কে জানে। হেমেনবাবু থুড়ি থুড়ি শিবা ডাকাত এগিয়ে এলো আমার দিকে। তারপর গমগমে কণ্ঠে পরিষ্কার বাংলায় বলে উঠল, ভাবছেন কি মশাই, শিবা ডাকাত ছিল খাস বাংলাদেশের লোক, জীবিকার জন্য পড়েছিল এই রাজ্যে। তার আসল নাম ছিল হেমেন্দ্র মজুমদার। তাই বাঙালি হয়ে ছাপোষা বাঙালির ভূমিকায় অভিনয় করাটা কি খুব কঠিন? যাজ্ঞে এসব ছাড়ুন, অভিশপ্ত প্রাণীটাকে আজ রাতেই শেষ করতে হবে। যে তৃষ্ণা আমি জাগিয়েছিলাম ওর মধ্যে, সেই তৃষ্ণার অবসান হবে আমারই হাতে। সেদিন যদি একটু সতর্ক হতাম, তাহলে নেকড়েটার সাধ্য ছিল না আমাকে খুন করে। কিন্তু মায়ের পুজো মুন্ডমালার অভাবে অসমাপ্ত থেকে যাওয়ায় মনটা খুব বিক্ষিপ্ত ছিল। সেই সুযোগটাই নিয়েছিল শয়তানটা। কিন্তু আর নয়, আজই ওর শেষ দিন। মা মারির খাড়া ছাড়া আর কিচ্ছুতেই মরবে না ও। প্রতি পূর্ণিমার মতো সেই রাতে ও মায়ের খাড়াটা আমি লুকিয়েছিলাম ঝোপের নিচের মাটির তলায়। ওইখানেই থাকতো ওটা বরাবর। মানুষ মারতে ওটাই ব্যবহার করতাম আমি। শুধু পূর্ণিমার পুজোর সময় মায়ের হাতে দিতাম ওটা। যাই হোক, সময় আর বেশি নেই, একটা কাজ করতে হবে আপনার। মাদুলির ভয়ে সামনে আসতে পারছে না শয়তানটা, ওটা খুলে ফেলতে হবে গলা থেকে। কোনো ভয় নেই আপনার, আমি আছি। বলতে বলতেই এক হেঁচকা টানে আমার গলা থেকে লাল সুতোয় বাঁধা মাদুলিটা ছিঁড়ে এনে দূরে ছুঁড়ে ফেলে দিল শিবা ডাকাত। অর্থাৎ শেষ বর্মটুকুও আর নেই দেহে আমার। কয়েক মিনিট দুজনেই মুখোমুখি স্থির দাঁড়িয়ে রইলাম। তারপর একটা মৃদু সরসর শব্দ কানে এলো আমার পিছন দিক থেকে। আমি জানি সাক্ষাৎ মৃত্যুর মতো আমার পিছনে এসে দাঁড়িয়েছে সেই নেকড়ে, যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে আমার গলার নলি ছিঁড়ে ফেলবে। তারপর সেই টাটকা গরম রক্তে স্নান করে নিজের তৃষ্ণা মেটাবে। আর পথ নেই, পথ নেই। ঢোক গিলে চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম অন্তিম মুহূর্তের। আমার সামনে শিবা ডাকাত তখন উপরের দিকে নাক তুলে শব্দ করে করে কিছু শুকছে। তারপর ফিসফিস করে বলে উঠল, সময় হয়ে গেছে, শয়তান আমাদের খুব কাছে, খুব সাবধান রোহন বাবু। বলতে না বলতে একটা বিকট গর্জন করে পিছন থেকে আমার ঘাড়ে এসে পড়ল প্রাণীটা। মাটিতে পড়ে যেতে যেতে টের পেলাম প্রচণ্ড ভারী প্রাণীটার ধারালো নখগুলো বিঁধে যাচ্ছে আমার পিঠে। বুনো বোটকা গন্ধে আমার দম বন্ধ হয়ে এলো। ভয়ে আর যন্ত্রণায় জ্ঞান হারালাম আমি। চোখ বন্ধ হওয়ার ঠিক আগে দেখতে পেলাম শিবা ডাকাত তার মায়ের খাড়া দু হাতে মাথার উপর তুলে ছুটে আসছে আমার দিকে। জ্ঞান ফেরার আশা নিয়ে জ্ঞান হারায়নি, তবু জ্ঞান ফিরল। তখন বেলা বেড়ে চারিদিকে প্রখর রোদ। আমি শুয়ে আছি রিসর্টের লনের বেঞ্চে। আমার চারিদিকে অন্তত জনা8 লোক। একটু সুস্থ হয়ে ম্যানেজারবাবুর কাছে জানলাম সুমিতের গলা কাটা দেহ পাওয়া গেছে জঙ্গলের মধ্যে, কিন্তু মাথার কোনো সন্ধান মেলেনি এখনও। আমি মনে মনে ভাবলাম, আমি জানি কোথায় সুমিতের মাথা। মা মারিচমারির মন্দিরে ঢুকলেই দেখা যাবে মায়ের গলায় মুন্ডমালা পরানো হয়েছে। কত বছর বাদে মায়ের উপাসক তার স্বাদ মিটিয়ে পুজো দিয়েছে। বাইরের পৃথিবীর জানার দরকার নেই এই সত্য। আমি নিজেকে একটু সামলে নিয়ে ম্যানেজারবাবুকে তার মাদুলির জন্য ধন্যবাদ দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, হেমেনবাবু কোথায়? হেমেনবাবু কোথায়? ম্যানেজারের কপাল কুঁচকে উঠল। হেমেনবাবু খন? আমি অবাক হয়ে বললাম, হেমেনবাবুকে চিনতে পারছেন না? আমাদের পাশের রুমে উঠেছেন, কাল রাতে আমাদের সঙ্গে বেরোলেন তো। ম্যানেজারবাবু আরও অবাক হয়ে বললেন, पर इस नाम की कोई बोर्डर हमारे रिसोर्ट में नहीं है साहब, और आपके बगल के कमरा तो खाली है। अब आप लोगों के अलावा यह और कोई बोर्डर नहीं है साहब। चाहे तो आप हमारे रजिस्टर देख सकते हैं, और कल तो आपके साथ सुमित बाबू ही थे।
तीसरा कोई नहीं था। আমার আর দেখার প্রয়োজন ছিল না। একটু সুস্থ হয়ে সেদিনই কলকাতায় ফিরেছিলাম, আর ওখানে নয়। কি জানি, হয়তো এবার থেকে প্রতি রাতেই দুই শক্তিশালী প্রতিস্পর্ধী মেতে উঠবে রক্তের খেলায়। কিছু রহস্য থাকাই ভালো। শুনছিলেন মারির জঙ্গলে, রচনা বৈশালী দাশগুপ্ত নন্দী, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় বিজয় সাহা এবং সুখেন্দু দেবনাথ, সমগ্র পরিচালনা তিথি চক্রবর্তী, আবহ তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক, প্রচার অলঙ্করণ চারুলিপি, প্রযোজনা সাহাস ক্রিয়েশন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা, কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের নতুন নতুন নিবেদন সবার আগে আপনার মোবাইলে পেতে। ভালো থাকবেন, গল্পে থাকবেন।